যে স্বামীকে রিকশাওয়ালা বলে অবজ্ঞা করে ত্যাগ করে চলে গিয়েছিল তারই স্ত্রী। সেই একই মানুষ ৭ বছর পর আইপিএস অফিসারের ঝকঝকে ইউনিফর্মে সজ্জিত হয়ে সেই স্ত্রীর জীর্ণ ঝুপড়ির দরজায় এসে দাঁড়ালেন। এই অবিশ্বাস্য সত্য উন্মোচিত হওয়ার পর পুরো গ্রামের প্রতিটি মানুষ বিস্ময়ে হতভাগ হয়ে গেল। কারো মুখ থেকে একটি শব্দেও বের হচ্ছিল না। কমলপুর গ্রামের সকাল সবসময়ের মতোই ধোঁয়ার আস্তরণে মোড়া ছিল। অপরিষ্কার গলিগুলোতে গরুদের ঘণ্টির শব্দ অনুরণিত হচ্ছিল এবং মাটির মিষ্টি সুবাস বাতাসে মিশে যাচ্ছিল। কিন্তু সেই বিশেষ সকালে একটি বাড়ির উঠানে বসে বিক্রম তার নিয়তির সাথে যুদ্ধ করছিল। বিক্রমের বয়স কষ্ট করে ২৫ বছর হবে। শ্যামবর্ণ, সুদৃঢ় কাঁধ, চোখে গভীরতা এবং মুখে এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু সেই প্রশান্তির অন্তরালে এক অপূর্ণ স্বপ্ন বিকশিত হচ্ছিল। সে গ্রামের সবচেয়ে অধিক পড়াশোনা করা যুবক ছিল। বিয়ে পর্যন্ত তার পড়াশোনা শহরে গিয়ে সম্পন্ন হয়েছিল। কিন্তু পিতার আকস্মিক প্রয়াণের পর দায়িত্বগুলো তার হাতে বইয়ের পরিবর্তে রিকশার হ্যান্ডেল তুলে দিয়েছিল। গ্রামের বাস স্ট্যান্ড থেকে শুরু করে হাটবাজার পর্যন্ত বিক্রমের রিকশাই তার সমগ্র জগৎ হয়ে উঠেছিল। সকাল ৪টে উঠে মায়ের জন্য চুল্লিতে পানি গরম করা, তারপর রিকশা নিয়ে বেরিয়ে পড়া, এটাই তার জীবনধারা ছিল। সেই গ্রামেই সোনালি বাস করত। ফর্সা গায়ের রং, লম্বা দেহ, বড় বড় চোখ এবং মুখমণ্ডলে আত্মবিশ্বাস থেকে উদ্ভূত উচ্চাকাঙ্ক্ষা। ছোটবেলা থেকেই সে বড় বড় ঘরবাড়ির স্বপ্ন দেখত, গাড়ি ভর্তি শহরের ঝলমলে জীবনযাত্রার। যখন বিক্রম এবং সোনালির বিবাহ সম্পন্ন হয়েছিল তখন গ্রামের অনেকেই ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিল, আরে সোনালির মতো মেয়েকে রিকশা চালানোর ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সোনালি তখন হেসে সকলের মুখ বন্ধ করে দিয়েছিল, কারণ সেই মুহূর্তে বিক্রমের প্রেম তার জন্য যথেষ্ট ছিল। বিবাহের প্রাথমিক দিনগুলো অত্যন্ত মনোরম ছিল। মাটির উঠানে দুজনে পাশাপাশি বসে আহার গ্রহণ করত, রাত্রিতে ছাদে শুয়ে তারা গণনা করত। বিক্রম বলতো, সোনালি, একদিন আমি তোমাকে এই গ্রামের সবচেয়ে বিশাল হাবেলিতে নিয়ে যাব। সোনালি হেসে উত্তর দিত, আগে তোমার রিকশা পরিবর্তন করো সাহেব। দুজনেই হেসে উঠত, কিন্তু সময় অতিক্রমের সাথে সাথে হাসির মধ্যে হালকা একটা খোঁচা অনুভূত হতে শুরু করেছিল। গ্রামের মহিলারা সোনালির কানে কানে ফিসফিস করে বলতে শুরু করেছিল, তুমি এত সুন্দরী, তোমার স্বামী সারাদিন ঘাম ঝরিয়ে রিকশা টানে, এতে তোমার কি লাভ হবে? বন্ধুরা শহর থেকে এলে নতুন পোশাক প্রদর্শন করত, মোবাইল দেখাত, এবং সোনালির মনে ধীরে ধীরে অসন্তোষের আগুন জ্বলে উঠতে শুরু করেছিল। একদিন বাজারে যখন বিক্রম কোনো যাত্রীকে নিয়ে যাচ্ছিল এবং সোনালি তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল, তখন কেউ রসিকতা করে বলে দিয়েছিল, আরে সোনালি, তোমার সাহেব তো আজ বড় ধনী লোকের মতো দেখাচ্ছে, ৫ কিলোমিটারের যাত্রী পেয়েছে। সকলে হেসে উঠেছিল এবং সোনালির মুখ লাল হয়ে উঠেছিল। সেদিন প্রথমবার তার মনে হয়েছিল যে হয়তো সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ঘরে ফিরে সে বিক্রমকে বলেছিল, কতদিন এইভাবে চলবে? তোমাকে কিছু বড় কাজ করতে হবে। বিক্রম ক্লান্ত হাসি সহকারে উত্তর দিয়েছিল, চেষ্টা তো আমি করছি সোনালি, কিন্তু পরিস্থিতি। সোনালি কথা কেটে বলেছিল, শুধু পরিস্থিতি? পরিস্থিতি, জীবন এভাবে পরিবর্তিত হয় না। সেই রাত্রিতে দুজনের মধ্যে প্রথম ফাটল দেখা দিয়েছিল। দিনগুলো অতিক্রান্ত হতে থাকল এবং ফাটল ক্রমশ প্রশস্ত হতে থাকল। বিক্রম পূর্বের মতোই ছিল, অক্লান্ত পরিশ্রমী এবং সৎ, কিন্তু সোনালি পরিবর্তিত হচ্ছিল। সে এখন বিক্রমের ঘামে পরিশ্রম দেখতে পেত না, তার কাছে শুধু দারিদ্র্যই দৃশ্যমান হতো। গ্রামের কয়েকজন ব্যক্তি জেনে শুনে আগুনে ঘৃতাহুতি দিত, আরে সোনালি, শহরে তোমার জন্য বিয়ের প্রস্তাব আসছে, তুমি কি চিন্তা করে সম্মতি দিয়েছিলে? ধীরে ধীরে সোনালির ধৈর্য ভেঙে পড়তে শুরু করেছিল। এক সন্ধ্যায় যখন বিক্রম রিকশা টানতে টানতে পতিত হয়েছিল এবং তার হাতে আঘাত লেগেছিল, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে পৌঁছেছিল। সে ভেবেছিল সোনালি তার আরোগ্যের জন্য মলমের মতো হবে, কিন্তু সোনালির মুখমণ্ডল কঠিন ছিল। সে বলেছিল, আমি এই জীবনযাপন আর চালিয়ে যেতে চাই না বিক্রম, আমি তা না শুনে ক্লান্ত হয়ে গেছি। বিক্রম যন্ত্রণাময় স্বরে বলেছিল, তাহলে আমি কি করব সোনালি? চুরি করব? ডাকাতি করব? সোনালি নীরব হয়েছিল, তারপর বলেছিল, আমি মাতৃগৃহে যাচ্ছি, কয়েকদিন চিন্তা করব। কিন্তু সেই কয়েকদিন কখনো সমাপ্ত হয়নি। সোনালি মাতৃগৃহে চলে গিয়েছিল এবং পশ্চাতে রেখে গিয়েছিল বিক্রমকে, তার ভগ্ন হৃদয় এবং শূন্য উঠান। গ্রামে খবর রটে গিয়েছিল, রিকশাওয়ালাকে তার স্ত্রী পরিত্যাগ করে চলে গেছে। বিক্রমের জন্য প্রতিটি দিন এখন পূর্বের তুলনায় অধিক ভারী অনুভূত হচ্ছিল। সে রিকশা চালাত, কিন্তু প্রতিটি বাঁকে সোনালির হাসি স্মৃতিতে ভেসে উঠত। রাত্রে ঘরে প্রত্যাবর্তন করলে নীরবতা তার জন্য অপেক্ষা করত। মায়ের চক্ষুতে প্রশ্ন উঠে থাকত,
কিন্তু সে নীরব থাকত। একদিন পঞ্চায়েত সভায় বিষয় উত্থাপিত হয়েছিল। সোনালি স্পষ্টভাবে ঘোষণা করেছিল, আমি সেই ব্যক্তির সাথে বসবাস করতে পারব না যে আমাকে সম্মান প্রদান করতে অক্ষম। বিক্রম মস্তক অবনত করে নিয়েছিল, কারণ সে অবগত ছিল যে সম্মান অর্থ দ্বারা পরিমাপিত হচ্ছে। সেদিন বিক্রমে অন্তরে কিছু একটা ভেঙে গিয়েছিল, কিন্তু সেই ভাঙনের মধ্যে এক আগুনও প্রজ্বলিত হয়ে উঠেছিল। সে প্রথমবার নিজেকে বলেছিল, এখন আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। গ্রামবাসীরা মনে করছিল যে কাহিনী সমাপ্ত হয়ে গেছে, কিন্তু প্রকৃত কাহিনী তো তখনই আরম্ভ হতে যাচ্ছিল। বন্ধুরা, যদি তোমাদের এই কাহিনী ভালো লাগছে, তবে আমার প্রতি একটি ছোট অনুরোধ রয়েছে যে তোমরা এই ভিডিওতে একটি লাইক প্রদান করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে হাই পয়েন্ট করে দাও। বিক্রম সেই রাত্রে আকাশের দিকে দৃষ্টিপাত করে শপথ গ্রহণ করেছিল, একদিন এই গ্রাম আমার নামে পরিচিত হবে। তার অজানা ছিল যে আগামী 7 বছর তার জীবনকে কোন দিকে পরিচালিত করবে, কিন্তু এতটুকু সুনিশ্চিত ছিল যে এখন রিকশার হ্যান্ডেল ধারণকারী এই হাত একদিন আইনের নিয়ন্ত্রণ গ্রহণ করবে। ওদিকে সোনালীকেও শান্তিলাভ হয়নি। মাতৃগৃহে কয়েকদিন সম্মান প্রাপ্ত হয়েছিল, তারপর ব্যঙ্গ শুরু হয়ে গিয়েছিল। শ্বশুরালয়ে কেন যাও না? বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করেছিল। আর যে গর্ব তাকে বিক্রম থেকে বিচ্ছিন্ন করেছিল, সেই গর্ব এখন তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখনও অনুতাপ সম্পূর্ণরূপে স্থির হয়নি। এখনও ভাগ্য তার খেলা খেলতে বাকি রয়েছে। কমলপুরের গলিপথে লোকেরা এখনও বিক্রমকে রিকশা চালাতে দেখে হাস্য করত। তাদের কি জানা ছিল যে এই যুবক একদিন পোশাক পরিধান করে প্রত্যাবর্তন করবে এবং সমগ্র গ্রাম মস্তক অবনত করে অভিবাদন জানাবে? সোনালি চলে যাওয়ার পর কমলপুরের গলিপথে যেন বিক্রমের নাম ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যখনই সে রিকশা নিয়ে বাজারের দিকে বেরোত, তখন কিছু ব্যক্তি বিদ্রুপাত্মক মন্তব্য করত। আরে, সতর্ক হয়ে চালাও বিক্রম, কোথাও আবার কেউ পরিত্যাগ করে চলে না যায়। সে শুনত অবশ্যই, কিন্তু প্রত্যুত্তর দিত না, কারণ তার অন্দরে এখন শব্দ নয়, বরং আগুন জ্বলছিল। রাত্রে যখন সে ক্লান্ত হয়ে ঘরে ফিরত, তখন মাটির উঠানে বিস্তৃত নীরবতা তাকে বিঁধত। মা নীরবই খাদ্য পরিবেশন করে দিত এবং তার চোখে পুত্রের ভগ্ন স্বপ্নের আর্দ্রতা স্পষ্টভাবে দৃশ্যমান হতো। কিন্তু বিক্রম প্রতিবার হেসে বলত, আমি ভালো আছি মা। অথচ বাস্তবতা এই যে সে ভালো ছিল না। যে কন্যার সাথে সে ভবিষ্যতের সহস্র স্বপ্ন দেখেছিল, সেই কন্যাই তাকে এইভাবে অসম্পূর্ণ অবস্থায় পরিত্যাগ করে চলে গিয়েছিল, যেন সে কোনো অপ্রয়োজনীয় বোঝা। কিন্তু এক রাত্রে, যখন সমগ্র গ্রামে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল এবং ছাদ থেকে পানি ঝরছিল, বিক্রম তার ভিজে চারপাইয়ে বসে নিজেকে প্রশ্ন করেছিল, সত্যিই কি আমার যোগ্যতা শুধু এই পর্যন্ত? সেই মুহূর্তে তার অন্তরে একটি সংকল্পের জন্ম হয়েছিল। পরবর্তী দিন থেকে সে তার দৈনন্দিন রুটিন পরিবর্তন করে দিয়েছিল। সকাল 4টের পরিবর্তে সে 3টেই জাগরিত হতে শুরু করেছিল। 2 ঘণ্টা অধ্যয়ন করত, তারপর রিকশা নিয়ে বেরিয়ে পড়ত। তার নিকট পুরাতন সংবাদপত্র ছিল, কয়েকটি ছিন্ন পুরনো গ্রন্থ ছিল, যা সে কলেজকালে সংরক্ষণ করে রেখেছিল। সেগুলোই এখন তার সম্পদ হয়ে উঠেছিল। গ্রামের শিক্ষক মশাই, যিনি অবসরপ্রাপ্ত হয়েছিলেন, প্রায়শই তাকে নীরবে অধ্যয়নরত দেখে থেমে যেতেন। একদিন তিনি জিজ্ঞাসা করেছিলেন, কি চিন্তা করছ বিক্রম? বিক্রম মৃদুস্বরে বলেছিল, জীবন পরিবর্তন করতে হবে শিক্ষক মশাই। শিক্ষক মশাইয়ের চোখে উজ্জ্বলতা দেখা দিয়েছিল। তিনি বলেছিলেন, তাহলে বৃহৎ চিন্তা করো, অত্যন্ত বৃহৎ। সেদিন শিক্ষক মশাই তাকে ইউপিএসসি সম্পর্কে অবহিত করেছিলেন, আইপিএস হওয়ার পথ ব্যাখ্যা করে দিয়েছিলেন। বিক্রম প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিল, আমি রিকশাওয়ালা। কিন্তু শিক্ষক মশাই তার কাঁধে হস্তস্থাপন করে বলেছিলেন, রিকশা চালানো ব্যক্তির বুদ্ধি ছোট হয় না। সেই দিন বিক্রমের জীবনের একটি বাঁক ছিল। এখন সে দিবসে রিকশা চালাত এবং রাত্রিতে অধ্যয়ন করত। যাত্রীর প্রতীক্ষায় থাকাকালীনও গ্রন্থ উন্মোচিত করে নিত। লোকেরা হাসাহাসি করত, দেখো, আইপিএস সাহেব এসে পড়েছে। কিন্তু সেই হাস্য এখন তাকে ক্ষতবিক্ষত করত না, বরং প্রেরণা যোগাত। ওদিকে সোনালীর জীবনও সহজ ছিল না। মাতৃগৃহে প্রাথমিক পর্যায়ে তাকে সহানুভূতি প্রদান করা হয়েছিল, কিন্তু কয়েক মাস পর ভ্রাতার স্ত্রী ব্যঙ্গ করতে শুরু করেছিল, কতদিন এখানে বসে থাকবে? পিতার কৃষিকার্য দুর্বল ছিল, গৃহের অবস্থাও অত্যন্ত খারাপ ছিল না। বন্ধুরা যারা তাকে উত্তেজিত করেছিল, তারা এখন নিজ নিজ জীবনে নিয়োজিত ছিল।
সোনালি প্রথমবার অনুভব করেছিল যে যে সম্মানের জন্য সে বিক্রমকে ত্যাগ করেছিল সেই সম্মান কোথাও বিদ্যমান ছিল না। একদিন সে শুনতে পেয়েছিল যে গ্রামে বিক্রম অধ্যয়ন করছে, বৃহৎ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তার হৃদয়ে সামান্য একটা আলোড়ন অনুভূত হয়েছিল, কিন্তু অহংকার এখনও জীবিত ছিল। সে নিজেকে বলেছিল, দেখা যাক কতদূর অগ্রসর হয়। এদিকে বিক্রম প্রথমবার পরীক্ষা দিয়েছিল এবং ব্যর্থ হয়েছিল। ফলাফল দেখে তার চোখে অশ্রু এসে গিয়েছিল, কিন্তু সে ফলাফলের কপি ভাঁজ করে পকেটে সংরক্ষণ করে নিয়েছিল এবং পরবর্তী দিন আবার রিকশা নিয়ে বেরিয়ে পড়েছিল। মা জিজ্ঞাসা করেছিল কি হয়েছে। সে শুধু এতটুকু বলেছিল, এখনো হয়নি মা, কিন্তু হবে। গ্রামবাসীরা আবার উপহাস করেছিল, আরে আগে স্ত্রী সামলাও, তারপর দেশ সামলাও। কিন্তু বিক্রম এখন পরিবর্তিত হয়ে গিয়েছিল। তার মুখমণ্ডলে এক অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠেছিল। সে দ্বিতীয়বার আরও অধিক পরিশ্রম করেছিল। এবার সে শহরে গিয়ে কোচিংয়ের নোটস ক্রয় করেছিল। অর্থ অপ্রতুল হলে রাত্রিতেও রিকশা চালিয়েছিল। বহুবার অনাহারে নিদ্রা গিয়েছিল, বহুবার নিদ্রা চোখে নিয়ে গ্রন্থের ওপর ঝুঁকে পড়েছিল, কিন্তু স্বপ্ন পরিত্যাগ করেনি। ওদিকে সোনালির অবস্থা ধীরে ধীরে অবনত হতে শুরু করেছিল। পিতা অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্ষেত্র বিক্রয়ের পরিস্থিতি উপস্থিত হয়েছিল। আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নিয়েছিল। একটি বিবাহের প্রস্তাব এসেছিল, কিন্তু যখন পাত্রপক্ষ জানতে পেরেছিল যে সে নিজ স্বামীকে পরিত্যাগ করে এসেছে, তখন তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিল। সেদিন প্রথমবার সোনালি সারা রাত অশ্রু বিসর্জন করে কাটিয়েছিল। তার বিক্রমের চক্ষু স্মরণ হয়েছিল, তার শান্ত মুখাবয়ব, তার আস্থা। তার মনে হচ্ছিল যে সে শুধু একজন পুরুষ পরিত্যাগ করেনি, সে তার প্রকৃত সহচর পরিত্যাগ করেছিল। কিন্তু এখন প্রত্যাবর্তনের সাহস তার মধ্যে অনুপস্থিত ছিল। এদিকে বিক্রম তৃতীয়বার পরীক্ষা দিয়েছিল, সাক্ষাৎকার পর্যন্ত পৌঁছেছিল। গ্রামে সংবাদ প্রচারিত হলে সেই ব্যক্তিরা যারা তাকে উত্ত্যক্ত করত, তারা ধীরে ধীরে নীরব হয়ে যেতে শুরু করেছিল। শিক্ষক মশাই তাকে আশীর্বাদ প্রদান করেছিলেন, মা মন্দিরে প্রদীপ জ্বালিয়েছিলেন। যখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল, তখন কমলপুরের ইতিহাসে প্রথমবার কোনো ব্যক্তির নাম সংবাদপত্রে মুদ্রিত হয়েছিল, বিক্রম কুমার, নির্বাচিত ভারতীয় পুলিশ সেবা। সেদিন বিক্রম সংবাদপত্রকে বক্ষে আলিঙ্গন করেছিল। তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল, কিন্তু এবার এই অশ্রু পরাজয়ের নয়, বরং বিজয়ের ছিল। গ্রামে নীরবতা ছড়িয়ে পড়েছিল। সেই ব্যক্তিরা যারা হাস্য করত, তারা এখন বলছিল, আমাদের তো আগে থেকেই জানা ছিল যে যুবক প্রতিভাবান। কিন্তু বিক্রমের মনে না অহংকার ছিল, না প্রতিহিংসার ভাবনা, শুধু এক প্রশান্তি ছিল। সে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ধীরে ধীরে বলেছিল, এখন কেউ আমাকে যোগ্যতা বলবে না। ওদিকে সোনালি যখন এই সংবাদ প্রাপ্ত হয়েছিল, তখন তার পদতলের ভূমি সরে গিয়েছিল। সে দীর্ঘক্ষণ সংবাদপত্রের দিকে তাকিয়েছিল, যেখানে ইউনিফর্মধারী বিক্রমের ছবি মুদ্রিত হয়েছিল। তার চোখ থেকে অশ্রু নির্গত হয়েছিল, কারণ তার বোধগম্য হয়েছিল যে সে কি হারিয়েছে। কিন্তু ভাগ্যের খেলা এখনও অবশিষ্ট ছিল, কারণ 7 বছর পর যখন সেই বিক্রম ইউনিফর্ম পরিধান করে কমলপুরে প্রত্যাবর্তন করবে, তখন শুধু সোনালি নয়, সমগ্র গ্রাম নিজেদের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে। বিক্রমের নাম যখন ভারতীয় পুলিশ সেবার তালিকায় স্থান পেয়েছিল, তখন কমলপুরের পরিবেশই পরিবর্তিত হয়ে গিয়েছিল। যে গলিপথে একসময় তার রিকশার চাকার শব্দ প্রতিধ্বনিত হতো, এখন সেই লোকেরা তার সম্পর্কে মৃদু স্বরে আলোচনা করত, আমাদের গ্রামের যুবক আইপিএস হয়ে গেছে। মায়ের চোখে গর্ব বিদ্যমান ছিল, শিক্ষক মশায়ের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গিয়েছিল, এবং বিক্রম, সে শুধু শান্ত ছিল। যেন এই বিজয়ও তার অন্তরের শূন্যতা সম্পূর্ণরূপে পূরণ করতে পারেনি। প্রশিক্ষণের জন্য যখন সে হায়দারাবাদ গমন করেছিল, তখন প্রথমবার সে গ্রামের বহির্ভাগে এত বৃহৎ জগৎ প্রত্যক্ষ করেছিল। কঠোর শৃঙ্খলা, প্রাতঃকালীন প্যারেড, আইনের সূক্ষ্ম দিক, অপরাধের মনোবিজ্ঞান, প্রতিদিন এক নতুন পরীক্ষা। কিন্তু বিক্রমের জন্য এসব কঠিন ছিল না, কারণ সে জীবনের সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা পূর্বেই উত্তীর্ণ হয়ে এসেছিল। অপমান সহ্য করে ভেঙে না পড়া। ইউনিফর্ম পরিধানের প্রথম দিন তার জন্য কোনো স্বপ্নের ন্যায় ছিল। আয়নায় নিজেকে প্রতিবিম্বিত দেখে তার সেই দিন স্মরণ হয়েছিল যখন সেই হাত রিকশার হ্যান্ডেল ধারণ করত এবং লোকেরা হাস্য করত। আজ সেই হাত আইনের শক্তি ধারণ করছে। কিন্তু তার হৃদয়ের এক প্রান্তে সোনালির স্মৃতি এখনও জীবিত ছিল, কখনো ক্রোধের আকারে, কখনো যন্ত্রণার আকারে, কখনো প্রশ্ন হয়ে। 7 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল, এবং এই 7 বছরে সোনালির জীবনও বহুবার মোড় নিয়েছিল। মাতৃগৃহের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল। পিতার দেহান্ত হয়েছিল,
ভ্রাতা স্পষ্টভাবে বলে দিয়েছিল, এখন তুমি নিজের ব্যবস্থা নিজেই করো। যে গৃহে সে একসময় শান্তিতে অবস্থান করত, সেখানে এখন তার জন্য স্থান সংকুচিত হয়ে গিয়েছিল। বন্ধুরা, যারা একসময় তাকে প্ররোচিত করত, তারা এখন তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিল। একবার সে চিন্তা করেছিল শহরে গিয়ে কর্মসংস্থান করবে, কিন্তু সেখানেও ব্যক্তিরা তার অতীত জেনে ব্যঙ্গ করত। ধীরে ধীরে পরিস্থিতি তাকে সেই কমলপুরের প্রান্তে নির্মিত একটি ক্ষুদ্র ঝুপড়িতে নিয়ে এসেছিল, যেখানে সে সেলাইয়ের কাজ করে কোনো রকমে দুবেলার আহার সংগ্রহ করত। রাত্রে যখন বায়ু ঝুপড়ির টিনের ছাদ নাড়া দিত, তখন তার বিক্রমের সুদৃঢ় কাঁধ স্মরণ হয়ে উঠত, যার উপর মস্তক স্থাপন করে সে নির্ভয়ে নিদ্রা যেত। এখন অনুতাপ তার ধমনীতে প্রবাহিত হতো, কিন্তু সময় পুনরায় ফিরে আসে না। এদিকে বিক্রম যখন তার নিয়োগের তালিকা পর্যবেক্ষণ করেছিল, তখন তার শ্বাস কয়েক মুহূর্তের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। প্রথম নিয়োগ জেলা সদর দপ্তর, এবং সেই জেলাতেই কমলপুর অন্তর্ভুক্ত। ভাগ্য যেন সম্পূর্ণ চক্র সমাপ্ত করছিল। যে গ্রাম থেকে তাকে একসময় প্রত্যাখ্যান করা হয়েছিল, এখন সে সেই অঞ্চলের আইন হয়ে প্রত্যাবর্তন করতে যাচ্ছে। নিয়োগ যোগদানের পূর্বে সারা রাত সে নিদ্রাহীন ছিল। তার মনে প্রশ্ন উদয় হয়েছিল, সে কি প্রতিশোধ নিতে ফিরে আসছে? সে কি সোনালীকে দেখাতে চায় যে সে ভুল করেছিল, নাকি সে শুধু তার দায়িত্ব পালনের জন্য যাচ্ছে? প্রভাতে সে ইউনিফর্ম পরিধান করেছিল, তারকা চকচক করছিল, শিরস্ত্রাণ মস্তকে সুসজ্জিত, এবং যখন সরকারি যানে আরোহণ করেছিল, তখন চালক অভিবাদন জানিয়েছিল, জয় হিন্দ স্যার। বিক্রম মৃদু হাসি প্রদান করেছিল, কিন্তু তার অন্তরে অতীতের আলোড়ন ছিল। ওদিকে কমলপুরে সংবাদ পৌঁছে গিয়েছিল যে নবীন আইপিএস কর্মকর্তা জেলায় আগমন করছেন, এবং যখন কেউ নাম শুনেছিল বিক্রম কুমার, তখন প্রথমে কারো বিশ্বাস হয়নি। তারপর যখন সংবাদপত্রে চিত্র প্রকাশিত হয়েছিল, তখন গ্রামের চৌপালে নীরবতা নেমে এসেছিল। সেই লোকেরা যারা একসময় হাস্য করেছিল, তারা এখন বলছিল, আমাদের গ্রামের গৌরব। কিন্তু সর্বাধিক আলোড়ন সোনালীর হৃদয়ে ছিল। সে যখন এটা শুনেছিল, তখন তার হৃদয় প্রবলভাবে স্পন্দিত হতে শুরু করেছিল। সে ঝুপড়ির কোণায় বসে পড়েছিল, হস্তকম্পিত হচ্ছিল। তার সেই দিন স্মরণ হয়েছিল যখন সে পঞ্চায়েতে বলেছিল, আমি সেই ব্যক্তির সাথে থাকতে পারব না। আজ সেই ব্যক্তি ইউনিফর্মে প্রত্যাবর্তন করছে। তার মনে ভয়ও ছিল, লজ্জাও ছিল, এবং কোথাও না কোথাও এক আশাও ছিল, যাকে সে নিজের থেকেও গোপন করে রাখছিল। বিক্রম কি তার সাথে সাক্ষাৎ করবে? সে কি তাকে চিনে ফেলে উপেক্ষা করে যাবে? সে কি তার সম্মুখে দণ্ডায়মান হওয়ার সাহস সংগ্রহ করতে পারবে? এদিকে বিক্রমের যান যত কমলপুরের নিকটবর্তী হচ্ছিল, তার হৃদয় অদ্ভুত স্পন্দনে পরিপূর্ণ হচ্ছিল। পথের উভয় পার্শ্বে সেই ক্ষেত্র, সেই বৃক্ষ, সেই বাঁক, যেখানে একসময় সে রিক্সা ঘুরিয়েছিল। পার্থক্য শুধু এতটুকু যে আজ তার সম্মুখে লাল বাতিযুক্ত যান এবং পশ্চাতে পুলিশের জিপ। গ্রামের বহির্ভাগে পৌঁছনো মাত্র জনসমাগম হয়ে গিয়েছিল। শিশুরা করতালি দিয়েছিল, বয়স্করা হস্তজোড় করেছিল। বিক্রম যান থেকে অবতরণ করে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিল। এটা সেই কমলপুরই ছিল, কিন্তু এখন দৃষ্টি অবনত হয়ে গিয়েছিল। সে সর্বপ্রথম তার মায়ের পদস্পর্শ করেছিল, শিক্ষক মশাইকে আলিঙ্গন করেছিল। গ্রামবাসীদের চোখে সম্মান বিদ্যমান ছিল, কিন্তু বিক্রমের দৃষ্টি কাউকে অনুসন্ধান করছিল। সে অবগত ছিল সোনালী এখানেই কোথাও রয়েছে। ঠিক সেই সময় জনতার পশ্চাতে এক ক্ষীণকায়া নারী দণ্ডায়মান ছিল। মস্তকে পুরাতন ওড়না, মুখ ক্লান্ত, চোখে অনুতাপের আর্দ্রতা। বিক্রমের দৃষ্টি তার ওপর পতিত হয়েছিল। এক পলকের জন্য কাল স্থগিত হয়ে গিয়েছিল। সে চিনতে পেরেছিল, কারণ প্রেম কখনো সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় না। সোনালী দৃষ্টি অবনত করে নিয়েছিল। দুজনের মধ্যে 7 বছরের ব্যবধান দাঁড়িয়েছিল। জনসমাগম কোলাহল করছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের মধ্যে নীরবতা বিরাজ করছিল। বিক্রম কিছু বলেনি, শুধু তার দৃষ্টি সরিয়ে নিয়েছিল এবং অগ্রসর হয়েছিল। সোনালীর হৃদয় যেন ভেঙে ছত্রখান হয়ে গিয়েছিল। তার বোধ হয়েছিল যে সাফল্যের চেয়ে নিজের ভুলের বোঝা অধিক ভারী হয়। কিন্তু কাহিনী এখানে সমাপ্ত হয় না, কারণ এখনও সত্য সম্মুখে আসা অবশিষ্ট রয়েছে। এখনও গ্রামকে তাদের কর্মকাণ্ডের দর্পণ দেখতে হবে, আর এখনও বিক্রমের হৃদয়ে সংবৃত অনুভূতির সিদ্ধান্ত গ্রহণ বাকি রয়েছে। কমলপুরে বিক্রমের প্রত্যাবর্তনের পর যেন প্রতিটি গৃহে তারই আলোচনা চলছিল। চৌপালে উপবিষ্ট বয়স্করা এখন গর্ব সহকারে বলত, দেখো, আমাদের গ্রাম কারো থেকে নিউন নয়। কিন্তু সেই কণ্ঠস্বরের অন্তরালে লুক্কায়িত লজ্জা কেউ প্রত্যক্ষ করতে পারছিল না। বিক্রম তার দায়িত্ব গ্রহণ করে নিয়েছিল। এখন সে জেলার আইপিএস কর্মকর্তা ছিল। আইন তার দায়িত্ব ছিল, এবং অনুভূতিগুলো সে হৃদয়ের কোনো কোণে চেপে রেখেছিল। কিন্তু গ্রামের মাটিতে পদার্পণ করা মাত্র অতীত বারংবার সম্মুখে চলে আসত। সেই সন্ধ্যায় সে একাকী গ্রামের পরিক্রমা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল।
কোনো আড়ম্বর ছাড়া, যানবাহন ছাড়া, ইউনিফর্ম পরিহিত অবস্থায় সে পদব্রজে বেরিয়ে পড়েছিল। লোকেরা পথ ছেড়ে দিত, শিশুরা তাকে অভিবাদন জানাতে শুরু করেছিল, এবং প্রতিটি দৃষ্টিতে সম্মান ছিল। কিন্তু তার দৃষ্টি একটি স্থানেই স্থির হয়ে গিয়েছিল, গ্রামের প্রান্তে নির্মিত সেই ক্ষুদ্র ঝুপড়ি, যার টিনের ছাদ বায়ুতে দোল খাচ্ছিল। সেই ঝুপড়ি এখন সোনালীর আবাস ছিল। দ্বার পথে একটি ভগ্ন চারপাই পড়েছিল, এবং অভ্যন্তর থেকে কাশির মৃদু ধ্বনি আসছিল। বিক্রম কয়েক মুহূর্ত সেখানে দণ্ডায়মান ছিল, হৃদয়ে দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে প্রতিশোধ নিতে আসেনি, কিন্তু প্রশ্ন এখনও জীবিত ছিল। সে ধীরে ধীরে আহ্বান করেছিল, কেউ আছো? অভ্যন্তর থেকে সোনালী নির্গত হয়েছিল। তার মুখাবয়ব পূর্বের মতো ছিল না। ফর্সা বর্ণের ওপর এখন সূর্যালোক এবং কষ্টের রেখা অঙ্কিত ছিল। চোখের দীপ্তি ম্লান হয়ে গিয়েছিল। যেই তার দৃষ্টি বিক্রমের ইউনিফর্মের ওপর পতিত হয়েছিল, সে শিহরিত হয়ে উঠেছিল। কয়েক মুহূর্ত দুজন নীরব ছিল। বায়ুতে শুধু টিনের ছাদের ধ্বনি ছিল। সোনালী কম্পিত কণ্ঠে বলেছিল, ভিতরে প্রবেশ করো। বিক্রম অভ্যন্তরে প্রবেশ করেছিল। চতুর্দিকে সরলতা নয়, বরং বাধ্যতা ছড়িয়েছিল। এক কোণে সেলাইয়ের যন্ত্র, অন্য কোণে কয়েকটি পাত্র এবং মধ্যস্থলে বিছানো পুরাতন গদি। বিক্রম মৃদুস্বরে জিজ্ঞাসা করেছিল, কেমন আছো? এটা সেই প্রশ্ন ছিল যা একসময় সোনালী তাকে করেছিল, যখন সে আহত হয়ে ঘরে এসেছিল। কিন্তু আজ পরিস্থিতি বিপরীত ছিল। সোনালীর চোখ থেকে অশ্রু নির্গত হয়েছিল, যেমন ভাগ্য নির্মাণ করে দিয়েছে। বিক্রম নীরব ছিল। সে সরাসরি প্রশ্ন করেনি, না কোনো ব্যঙ্গ করেছিল। তার নীরবতাই সর্বাপেক্ষা বৃহৎ প্রশ্ন ছিল। সোনালী হঠাৎ তার পদতলে উপবেশ করেছিল। আমার থেকে বড় ভুল হয়ে গেছে বিক্রম, অত্যন্ত বৃহৎ ভুল। বিক্রম পশ্চাৎ অপসরণ করেছিল। ভুল। তার স্বরে কঠোরতা ছিল না, শুধু অবসাদ ছিল। সোনালী অশ্রু বিসর্জন করে বলেছিল, আমাকে ব্যক্তিরা প্ররোচিত করেছিল। বন্ধুরা বলেছিল, তুমি জীবনভর রিকশাই চালাবে। গ্রামবাসীরা ব্যঙ্গ করেছিল। আর আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল সম্মান অর্থ থেকে উদ্ভূত হয়। আমি ভুল ছিলাম। বিক্রমের চোখে সামান্য আর্দ্রতা এসেছিল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করেছিল। যখন আমি পতিত হয়েছিলাম, সেদিন তুমি হস্ত ধারণ করনি, সে ধীরে ধীরে বলেছিল। এই বাক্য সোনালীর হৃদয়ে তীরের ন্যায় বিদ্ধ হয়েছিল। সে মস্তক অবনত করেছিল। আজ প্রতি রাত্রে সেই দিন স্মরণ হয়। ঠিক সেই সময় বহির্দেশে কয়েকজন ব্যক্তি সমবেত হয়ে গিয়েছিল। গ্রামে সংবাদ প্রচারিত হয়ে গিয়েছিল যে আইপিএস সাহেব সোনালীর ঝুপুড়িতে প্রবেশ করেছেন। কিছু ব্যক্তি গুঞ্জন করতে শুরু করেছিল, সেই ব্যক্তিরা যারা একসময় দুজনের মধ্যে বিষ প্রয়োগ করেছিল। তাদের মধ্যে একজন বলেছিল, দেখো, আবার নাটক আরম্ভ হবে। বিক্রম বহির্দেশে নির্গত হয়েছিল। জনসমাগম দেখে তার চোখে কঠোরতা প্রকাশ পেয়েছিল। সে উচ্চ স্বরে বলেছিল, যখন এটা আমার স্ত্রী ছিল, তখন তোমরা সকলে তাকে আমার বিরুদ্ধে উত্তেজিত করেছিলে, আর আজ তামাশা প্রত্যক্ষ করতে এসেছ। জনসমাগমে নীরবতা নেমে এসেছিল। কিছু ব্যক্তি দৃষ্টি অবনত করে নিয়েছিল। এক বয়স্ক ব্যক্তি সাহস সংগ্রহ করে বলেছিল, আমাদের থেকে ভুল হয়ে গেছে বেটা। বিক্রম প্রথমবার ক্রোধ সহকারে বলেছিল, ভুল। কারো গৃহ ধ্বংস করা ভুল নয়, বরং অপরাধ। তার কণ্ঠে আইনের শক্তি ছিল। গ্রামবাসীরা প্রথমবার উপলব্ধি করেছিল যে তারা শুধু এক স্বামীকে নয়, এক পরিবারকে ধ্বংস করেছিল। সোনালী ঝুপুরির দ্বারপথে দাঁড়িয়ে সকল কথা শ্রবণ করছিল। তার ক্রন্দন থামছিল না। বিক্রম জনসমাগম থেকে মুখ ফিরিয়ে অভ্যন্তরে প্রবেশ করেছিল। কয়েক মুহূর্ত সে নীরব দণ্ডায়মান ছিল। তারপর বলেছিল, তুমি আমাকে পরিত্যাগ করেছিলে সোনালী, কিন্তু আমি তোমাকে কখনো অভিশাপ দিইনি। হয়তো সেই ফল যে আজ আমি এখানে উপস্থিত। সোনালী কম্পিত হয়ে বলেছিল, আমার জন্য এখনো কোনো স্থান আছে? এই প্রশ্ন বায়ুতে লম্বিত হয়েছিল। বিক্রম জানালা দিয়ে বহির্দেশে দৃষ্টি নিক্ষেপ করেছিল। সেই গ্রাম, সেই বাসিন্দা, সেই আকাশ। 7 বছর পূর্বে সে ভগ্ন মানুষ ছিল, আজ সুদৃঢ় কর্মকর্তা। কিন্তু হৃদয়ে সে এখনও মানব ছিল। সে ধীরে ধীরে বলেছিল, স্থান হৃদয়ে হয়, এবং হৃদয়কে সিদ্ধান্ত গ্রহণ করতে সময়ের প্রয়োজন হয়। সোনালীর শ্বাস রুদ্ধ হয়ে গিয়েছিল। বিক্রম দ্বারের দিকে অগ্রসর হয়েছিল। তারপর থেমে গিয়েছিল। সে ঘুরে দেখেছিল, আগামীকাল পঞ্চায়েতে সকলের সম্মুখে সত্য উপস্থাপন করব। যা ঘটেছে, কেন ঘটেছে, সবকিছু প্রকাশিত হবে। এই বলে সে বহির্দেশে নির্গত হয়ে গিয়েছিল। গ্রামে পরবর্তী সকালে কি ঘটবে, কেউ অবগত ছিল না। কিন্তু এতটুকু সুনিশ্চিত ছিল যে 7 বছর পূর্বে যে সিদ্ধান্ত অহংকারবশত গৃহীত হয়েছিল, এখন তার হিসাব খোলাখুলিভাবে হতে যাচ্ছে। পরবর্তী সকালে
কমলপুরের চৌপালে এমন জনসমাবেশ হয়েছিল যেমনটা সম্ভবত পূর্বে কখনো হয়নি। বৃদ্ধ, যুবক, নারী, শিশু সকলে জানতে আগ্রহী ছিল আজ কি ঘটবে। চৌপালের কেন্দ্রস্থলে আসন স্থাপিত হয়েছিল, কিন্তু বিক্রম তার ওপর উপবেশন করেনি। সে দণ্ডায়মান ছিল ইউনিফর্মে, বক্ষ সোজা, চোখে স্থিরতা। তার সম্মুখে সেই ব্যক্তিরা ছিল যারা একসময় তার আত্মমর্যাদায় আঘাত করেছিল। কিছুক্ষণ নীরবতা বিরাজ করছিল। তারপর বিক্রম বক্তব্য আরম্ভ করেছিল। 7 বছর পূর্বে আমি এই চৌপালে দণ্ডায়মান ছিলাম, মস্তক অবনত করে আজও দণ্ডায়মান আছি। পার্থক্য শুধু এতটুকু যে তখন আমার নিকট পদবি ছিল না, আজ আছে। কিন্তু মানুষ আমি তখনও ছিলাম, আজও আছি। তার কণ্ঠে না ক্রোধ ছিল না অহংকার, শুধু সত্য ছিল। সে অগ্রসর হয়ে বলেছিল, যখন আমার স্ত্রী আমাকে পরিত্যাগ করেছিল তখন শুধু সে ভুল করেনি। তোমরা সকলে তার মনে বিষ প্রবেশ করিয়েছিলে। তোমরা তাকে বিশ্বাস করিয়েছিলে যে পরিশ্রমী ব্যক্তি নগণ্য হয়। তোমরা তাকে বুঝিয়েছিলে যে সম্মান অর্থ থেকে লাভ হয়, এবং সে আমার নয় তোমাদের কথা মেনে নিয়েছিল। জনসমাগমে গুঞ্জন বন্ধ হয়ে গিয়েছিল। অনেকে মস্তক অবনত করে দণ্ডায়মান ছিল। ঠিক সেই মুহূর্তে সোনালিও সেখানে উপস্থিত হয়েছিল। মস্তকে পুরাতন ওড়না, চোখে অশ্রু, পদক্ষেপ কম্পিত। সে সকলের সম্বন্ধে এসে দণ্ডায়মান হয়েছিল। বিক্রম তার দিকে দৃষ্টিপাত করেছিল, তারপর বলেছিল, আজ সত্য সেই বলবে। সোনালি কম্পিত কণ্ঠে বলতে আরম্ভ করেছিল, আমি আমার স্ত্রীকে তার পেশার কারণে ত্যাগ করেছিলাম। আমার মনে হয়েছিল রিকশা চালানো ব্যক্তি কখনো মহান হতে পারে না। আমার মনে হয়েছিল আমি তার থেকে উন্নত জীবনের অধিকারী। কিন্তু আমি এটা লক্ষ্য করিনি যে সেই ব্যক্তি পরিশ্রমী ছিল, সত্যবাদী ছিল এবং আমার প্রতি প্রকৃত প্রেম পোষণ করত। আমি ব্যক্তিদের কথায় প্রভাবিত হয়ে গিয়েছিলাম। আমার সৌন্দর্য এবং সম্পর্কের মিথ্যা প্রস্তাবের ওপর অহংকার জন্ম নিয়েছিল, আর সেই অহংকারই আমার গৃহ ধ্বংস করে দিয়েছিল। তার অশ্রু এখন প্রবলভাবে প্রবাহিত হচ্ছিল। সে অগ্রসর হয়ে বলেছিল, যখন পিতা চলে গিয়েছিলেন, যখন বন্ধুরা দূরে সরে গিয়েছিল, যখন আত্মীয়রা দ্বার রুদ্ধ করে দিয়েছিল, তখন বোধগম্য হয়েছিল যে প্রকৃত আশ্রয় কে ছিল। কিন্তু ততক্ষণে বিলম্ব হয়ে গিয়েছিল। সমগ্র গ্রাম বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। কেউ কল্পনাও করেনি যে সোনালি প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করবে। বিক্রম কয়েক মুহূর্ত নীরব ছিল। তারপর সে জনসমাগমের দিকে তাকিয়ে বলেছিল, আজ আমি এখানে প্রতিশোধ গ্রহণ করতে আসিনি। যদি প্রতিশোধ গ্রহণ করতে হতো তাহলে আমি নীরবে আমার সাফল্যের প্রদর্শনী করতাম। কিন্তু আমি চাই যে এই গ্রামের আর কোনো কন্যা বা পুত্র কারো কর্মকে নগণ্য মনে করে তার অপমান না করে। পরিশ্রমী ব্যক্তি কখনো নগণ্য হয় না। তার বক্তব্যে এমন সত্যতা ছিল যে অনেকের চোখ অশ্রুসিক্ত হয়ে গিয়েছিল। তারপর বিক্রম সোনালির দিকে অগ্রসর হয়েছিল। সোনালি মস্তক অবনত করে নিয়েছিল, যেন সিদ্ধান্ত শ্রবণের জন্য প্রস্তুত। বিক্রম ধীরে ধীরে বলেছিল, তুমি আমাকে পরিত্যাগ করেছিলে, কিন্তু আমি তোমাকে আজও আমার স্ত্রী হিসেবে গণ্য করি। কারণ সম্পর্ক কাগজ থেকে নয়, ইচ্ছাশক্তি থেকে ভঙ্গ হয়। এবং যদি মানুষ নিজের ভুল স্বীকার করে নেয় তাহলে সম্পর্ক পুনর্নির্মিত হতে পারে। সোনালি অবিশ্বাস সহকারে তার দিকে তাকিয়েছিল। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? বিক্রম মৃদু হাসি সহকারে বলেছিল, ক্ষমা করা সহজ ছিল না। 7 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু আমি ঘৃণার চেয়ে অধিক পরিশ্রম করেছি। সেজন্য আমার হৃদয় ঘৃণা অবশিষ্ট নেই। এটা শ্রবণ করে সোনালি ক্রন্দনরত অবস্থায় তার পদতলে পতিত হয়েছিল। কিন্তু বিক্রম তাকে তাড়াতাড়ি উত্থিত করেছিল। সমগ্র গ্রামের সম্মুখে সে তার হস্ত ধারণ করেছিল। চৌপাল করতালির ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল। যে ব্যক্তিরা একসময় ব্যঙ্গ করেছিল, আজ সেই ব্যক্তিরা মস্তক অবনত করে দণ্ডায়মান ছিল। শিক্ষক মশায়ের চোখে গর্বের অশ্রু ছিল। বিক্রম ঘোষণা করেছিল, আজ থেকে এই ঝুপড়ি থাকবে না। আমি এটাকে আমার গৃহ নির্মাণ করব, এবং এই গ্রাম সাক্ষী থাকবে যে একটি ভুল থেকে জীবন সমাপ্ত হয় না যদি মানুষ তাকে স্বীকার করে নেয়। সেদিন কমলপুর শুধু এক আইপিএস কর্মকর্তার স্বাগত জানায়নি, বরং নিজেদের চিন্তাধারা পরিবর্তনের সূচনাও করেছিল। সোনালি বিক্রমের হস্ত দৃঢ়ভাবে ধারণ করে নিয়েছিল, যেন এখন আর কখনো ত্যাগ করতে চায় না। বায়ুতে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন 7 বছরের পুরাতন যন্ত্রণা অবশেষে সমাপ্ত হয়েছে। বিক্রম আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিল। মনে মনে বলেছিল, এখন কেউ যোগ্যতা জিজ্ঞাসা করবে না, কারণ যোগ্যতা মানুষের পরিশ্রম নির্ধারণ করে। আর এইভাবে এক রিকশা চালক থেকে আইপিএস হয়ে ওঠা বিক্রম শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেনি, বরং সমগ্র গ্রামকে এটা শিক্ষা দিয়েছিল যে অহংকার গৃহ ধ্বংস করে এবং ক্ষমা গৃহ নির্মাণ করে। তো বন্ধুরা,
এই ছিল আমাদের আজকের নতুন কাহিনী। তোমাদের এই কাহিনী কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও, এবং যদি কাহিনীটা তোমাদের সামান্যতমও ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল দ্য স্টোরি টেলার বিডিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওতে একটি লাইক প্রদান করো। আবার মিলিত হব এক নতুন এবং আকর্ষণীয় কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।